কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে তোমরা যদি কখনো সেন্টেন্সের মধ্যে দেখো ইন লিউ অফ অথবা ইনস্টেড অফ, যেমন দেখো এইখানে আছে ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ, এরকম সেন্টেন্স থাকলে তোমাদের মনে রাখতে হবে যে ইন লিউ অফ অথবা ইনস্টেড অফ এটার বাংলা মিনিং হচ্ছে পরিবর্তে। সুতরাং পরিবর্তে এই অর্থকে ধরে তুমি সেন্টেন্সটা কমপ্লিট করবা। ইন লিউ অফ শেষে কিন্তু অফ আছে, অথবা ইনস্টেড অফ এখানেও অফ আছে। তোমরা সবাই জানো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, অফ তো একটা প্রিপোজিশন। সুতরাং তুমি কি করবা, এরপরে যে ভার্বটাই লিখবা না কেন সেই ভার্বের সাথে আইএনজি করবা এবং পরবর্তীতে আর একটা শব্দ দিবা। তার কারণ হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে এখন স্পষ্ট করে উল্লেখ করা থাকে কোশ্চেনের মধ্যে যে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং ফ্রেজ অর ক্লজ। ফ্রেজ মানে কি একাধিক শব্দ, এরপরে ক্লজ মানে কি খণ্ডবাক্য, অর্থাৎ এক শব্দে উত্তর দেওয়ার সুযোগ নাই। এই জন্য বলছি ভার্বের সাথে আইএনজি করবা, এরপরে একটা বা দুইটা শব্দ তোমার যে কটা প্রয়োজন হয় সেগুলো তুমি দিবা। আসো একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথম উদাহরণটা দেখো, আই হ্যাভ টেকেন বায়োলজি, আমি বায়োলজি নিয়েছি ইনস্টেড অফ টেকিং ম্যাথ, অর্থাৎ আমার আসলে লক্ষ্য হচ্ছে ডাক্তারি পড়া, সুতরাং ম্যাথটা আমি মূল সাবজেক্ট হিসেবে নেই, অপশনাল নিয়েছি, বায়োলজিটা নিয়েছি মেইন সাবজেক্ট বা মূল সাবজেক্ট হিসেবে। এরপর আর একটা উদাহরণ দেখো, ইনস্টেড অফ, এখানে অনেক সময় এরকম থাকতে পারে ইনস্টেড অফের পরেই গ্যাপ, কমায়ের পরে বাকি অংশ। আবার অনেক সময় থাকতে পারে প্রথম অংশ দেওয়া আছে ইনস্টেড অফের পরে তোমাকে লিখতে হবে, তাহলে বিভিন্নভাবেই আসতে পারে। তোমাকে শুধু মূল নিয়মটা মনে রাখতে হবে। ইনস্টেড অফ, তাহলে এখানে আছে হি লাইকস ব্রেড, তাহলে হি লাইকস ব্রেড, সে রুটি পছন্দ করে। তাহলে এখানে তো বায়োলজি অথবা ম্যাথ দিলে কমপ্লিট হচ্ছে না, মিনিং আসতেছে না। তাহলে এমন একটা বাক্য তোমাকে লিখতে হবে বা ফ্রেজ লিখতে হবে যে ফ্রেজের সাথে পরবর্তী অংশটা ম্যাচ করে। যদি আমি লিখি ইনস্টেড অফ ইটিং রাইস, অর্থাৎ ভাত খাওয়ার পরিবর্তে হি লাইকস ব্রেড, সে রুটি পছন্দ করে, অর্থাৎ তার কাছে রুটি পছন্দ ভাতের পরিবর্তে। আবার একটা উদাহরণ দেখো, হি এট ফিশ ইন লিউ অফ, সে মাছ পছন্দ করে ইন লিউ অফ, তাহলে কোনো একটা তরকারির কথা বলা হচ্ছে। মাছের পরিবর্তে কি হতে পারে, মিট হতে পারে, তারপরে ভেজিটেবল হতে পারে, যে যেটা লিখতে চায়। আমি মিট লিখি, হি এট ফিশ ইনস্টেড অফ ইটিং মিট, এখানে কি মিট এর পরিবর্তে সে ফিশ পছন্দ করে, অর্থাৎ সে গোষ্ঠের চাইতে মাছ বেশি পছন্দ করে। এরপর আরেকটা উদাহরণ দেখো, ইন লিউ অফ হিস্টোরি, ইতিহাসের পরিবর্তে হি টুক বায়োলজি, হি টুক বায়োলজি না দিয়ে লজিক দিই, লজিক মানে যুক্তিবিদ্যা। তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন লিউ অফ অথবা ইনস্টেড অফ, এটার বাংলা মিনিং হচ্ছে পরিবর্তে। সুতরাং এরপরে যখন ইন লিউ অফ অথবা ইনস্টেড অফের পরে যদি গ্যাপটা থাকে তাহলে তোমাকে এরপরে ভার্বের সাথে আইএনজি দিয়ে ফ্রেজটা তৈরি করতে হবে। আর অবশ্যই মিনিংয়ের দিকে তোমরা একটু খেয়াল করবা। আশা করি আমরা পরবর্তী রুলগুলি নিয়ে কথা বলি। কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে তোমরা অনেক সময় দেখবা বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, এরপরে ওয়িং টু, এরকম কোনো ফ্রেজ যদি পাও সেক্ষেত্রে তোমরা মনে রাখবা এই ফ্রেজগুলোর মানে হচ্ছে কারণে বা জন্য। সুতরাং তোমরা জন্য অথবা কারণেকে অর্থ ধরে তারপর সেন্টেন্সটা কমপ্লিট করবা। আসো আমরা একটু এক্সারসাইজের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, উই লাভ হিম বিকজ অফ, আমরা তাকে ভালোবাসি কারণে, জন্য, কেন, বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে আমরা তাকে ভালোবাসি। দেখো দুটো শব্দ দিয়েছি, হিজ অনেস্টি, দুটো শব্দ মানেই তো ফ্রেজ, তোমাকে তো ফ্রেজ অথবা ক্লজ দিয়ে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা। যাই হোক, আর একটা উদাহরণ দেখো, অন অ্যাকাউন্ট অফ ইলনেস, অসুস্থতার কারণে। তাহলে তুমি এর আগে এমন একটা স্বাধীন ক্লজ লিখবা যেটা এই অন অ্যাকাউন্ট অফ ইলনেস, অসুস্থতার কারণে, এটার সাথে ম্যাচ করে। আমি লিখতেই পারি যে হি ডিড নট কাম, সে এসেছিল না, সে আসেনি, কেন আসেনি, অন অ্যাকাউন্ট অফ ইলনেস, অসুস্থতার কারণে সে আসছিল না অনুষ্ঠানে বা স্কুলে, অথবা যে যেটা চিন্তা করে করতেই পারে। এরপর আরেকটা উদাহরণ দেখো, ওয়িং টু, জন্য, হি স্টপড স্টাডি, সে পড়াশোনা বন্ধ করেছিল। কি জন্য বন্ধ করেছিল? হয় তার সময় নাই, অথবা তার আর্থিক কোনো সমস্যা আছে, অথবা অসুস্থতা, যে যেটা লিখতে চাই লিখতেই পারে। আমি লিখতেছি ওয়িং টু ফিনান্সিয়াল ক্রাইসিস,
আর্থিক সমস্যার কারণে, ওয়িং টু ফিনান্সিয়াল প্রবলেম অথবা ক্রাইসিস। অনেক সময় আমাদের অনেকেই দেখা যায় যে আর্থিক কারণেই, ফ্যামিলির দারিদ্রতার কারণে সে পড়াশোনা চালিয়ে যেতে পারে না, সে চাকরিতে ঢুকে যায়, বাধ্য হয় অনেকেই। তাহলে অর্থের সাথে ম্যাচ করে এরকম একটা সেন্টেন্স লিখলেই হবে। এরপর আরেকটা উদাহরণ দেখো, ডিউ টু এক্সট্রিম কোল্ড, প্রচণ্ড ঠান্ডার কারণে। প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা কি করছি, হয় শীত পোশাক, মোটা বড় বেশি গরম পোশাক পরেছি, অথবা আমরা আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করছি। তাহলে লিখলাম উই ডিড নট গো আউট, এরকমও লিখতে পারি উই ডিড নট গো আউট, আমরা বাইরে যাই নাই, ডিউ টু এক্সট্রিম কোল্ড, প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা বাইরে যাই। তাহলে মূল মেসেজটা আমাদেরকে যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, তারপরে ওয়িং টু, ডিউ টু, বিকজ অফ, এগুলোর অর্থ হচ্ছে জন্য। সুতরাং এইগুলোর পরেই যদি তোমরা কোনো ফ্রেজ লেখো তাহলে তোমরা অবশ্যই ভার্বের সাথে এনজয় করবা। তবে ডিউ টুর ক্ষেত্রে ডিউ টু যেহেতু আছে, ডিউ টু মানে কারণে বা জন্য, এরপরে যদি তোমরা কোনো ভার্ব লেখো তাহলে ডিউ টু, আসলে ডিউ টু পর নর্মালি ভার্ব আমরা খুব বেশি দেখি না। যাই হোক, মূল কথা হচ্ছে অর্থের সাথে ম্যাচ করে তুমি কমপ্লিট করবা, আর যাতে সেন্টেন্সটাও ঠিক থাকে আবার টেন্সও ঠিক থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসলে আমরা পরবর্তী রুল নিয়ে কথা বলি। শিক্ষার্থীরা, যদি তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে দেখো হ্যাড বেটার অথবা উড রাদার আছে, তাহলে তোমরা এই ফ্রেজ থাকলে কিভাবে কমপ্লিট করবা, আসো আমরা একটু বোর্ডে দেখি। দেখো, উড রাদার আর হ্যাড বেটার অর্থ কিন্তু একই, তবুও অথবা বরং অর্থটা এরকম বা উচিত অর্থ আসে, কিন্তু এখানে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। যদি এই উড রাদার থাকে, উড রাদারের পরে একটা দেন বসে, এরপরে ভার্ব, কিন্তু যদি হ্যাড বেটার থাকে তারপরে দেন বসে না। আসলে আমরা উদাহরণ দেখি। আই উড রাদার স্টার্ভ, প্রয়োজন হলে আমি না খেয়ে থাকবো, দেন বেগ, তবু আমি ভিক্ষে করব না। আই উড রাদার স্টার্ভ দেন বেগ, অর্থাৎ আমি না খেয়ে থাকবো তবুও ভিক্ষা করব না। তাহলে দেখো, উড রাদার থাকার কারণে আমি পরবর্তী কমপ্লিট করার আগে একটা দেন বসিয়েছি, কিন্তু এরপরে আমরা সি নাম্বারের উদাহরণটা দেখি। ইউ হ্যাড বেটার, তোমার উচিত গো হোম নাও। আমরা অনেক সময় বলি যে দোস্ত আমার তো খারাপ লাগছে, এখন কি করবো আমি, ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার বরং এখন যাওয়াই উচিত, এতক্ষণ দেরি করো না। ইট ইজ রেইনিং, ইউ হ্যাড বেটার গো হোম নাও, এরকম হতেই পারে। আবার আর একটা উদাহরণ দেখি হ্যাড উড রাদার দিয়ে, দেখো হি উড রাদার রিজাইন দ্য জব, সে চাকরি ছেড়ে দিবে, দেন উইলিং, এরপরে সে উইলিং করবে না, অর্থাৎ তেল মারবে না, ফ্ল্যাটারিং করবে না, বসকে তেলাবে না, আমরা বাংলায় বলি এটা। তাহলে দেখো, এখানে উড রাদার থাকার কারণে আমরা কিন্তু কি করেছি, দেন বসিয়েছি। আবার আর একটা উদাহরণ দেখো হ্যাড বেটার দিয়ে। আই হ্যাড বেটার, আগে কি বলেছিলাম, ইউ হ্যাড বেটার গো হোম নাও, আমি বলতে পারি আই হ্যাড বেটার কনসাল্ট উইথ আ ডক্টর, উইথ আ ডক্টর, অর্থাৎ আমি মনে করছি যে আমার তখন প্রবলেম বোধ হচ্ছে, আমার উচিত এখন একটা ডাক্তারের সাথে কথা বলা। অথবা একজন এসে বললো দোস্ত আমার তো এই প্রবলেম, আমি বললাম ইউ হ্যাড বেটার গো টু আ ডক্টর, তোমার একটা ডাক্তারের কাছে যাওয়া উচিত। তাহলে হ্যাড বেটার এবং উড রাদার অর্থটা একই রকম অনেকটা, কিন্তু উড রাদারের মধ্যে কমপ্লিট করতে গেলে একটা দেন বসাতে হয়, কিন্তু হ্যাড বেটারের ক্ষেত্রে দেনের প্রয়োজন হয় না, এতটুকু পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো পরের রুলটা নিয়ে একটা কথা বলি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে অনেক সময় দেখো যে সেন্টেন্সটা শুরু হয়েছে হার্ডলি হেড দিয়ে, অথবা নো সোনার হেড দিয়ে, অথবা স্কার্সলি হেড দিয়ে। তখন তোমরা সেন্টেন্সগুলোকে কিভাবে কমপ্লিট করবা, আসো একটু দেখাই দিই। প্রথমত তোমরা মনে রাখবা, যদি নো সোনার হেড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, অবশ্যই পরবর্তী ক্লজের আগে দেন বসবে, অবশ্যই পরবর্তী ক্লজটা পাস্ট টেন্সেও হবে। একইভাবে স্কার্সলি হেড দিয়ে শুরু হলে সবই ঠিক থাকবে, শুধুমাত্র ওয়েন দিয়ে পরবর্তী ক্লজটা কমপ্লিট করতে হবে। আবার যদি হার্ডলি হেড দিয়ে শুরু হয়, তাহলে পরবর্তী ক্লজটা অবশ্যই ওয়েন দিয়ে করতে হবে, তবে বিফোর দিয়ে যদি কেউ করতে চায় তবুও কিন্তু কোনো অসুবিধা নেই, অর্থাৎ ওয়েন অথবা বিফোর দিয়ে কমপ্লিট করা যেতে পারে। তাহলে আসলে উদাহরণ দেখি। নো সোনার হ্যাড হি সিন মি, সে আমাকে দেখতে না দেখতেই, দেন হি র্যান অ্যাওয়ে,
সে আমাকে দেখতে না দেখতেই পালিয়ে গেল, দেন লিখতেই হবে। আবার আরেকটা সেন্টেন্স, একই সেন্টেন্স কিন্তু স্কার্সলি দিয়ে শুরু যদি হয় তখন কি করতে হবে? বলেছি না স্কার্সলি দিয়ে শুরু হলে ওয়েন দিতে হবে। তাহলে দেখো সেন্টেন্সটা কি আছে, ওইটাই আছে, স্কার্সলি দিয়ে শুরু হয়েছে। স্কার্সলি হ্যাড হি সেন্ট মি ওয়েন হি র্যান অ্যাওয়ে, যখন সে পালিয়ে গেল। আবার একইভাবে দেখো সেন্টেন্সটা হার্ডলি দিয়ে শুরু হয়েছে, হার্ডলি হ্যাড হি সেন্ট মি ওয়েন হি র্যান অ্যাওয়ে। অর্থটা কি? সে আমাকে দেখতে না দেখতেই পালিয়ে গেল। তোমাদের মনে রাখতে হবে যদি নো সুনার দিয়ে শুরু হয় সেন্টেন্সটা তাহলে দেন লিখতে হবে, স্কার্সলি দিয়ে হলে ওয়েন লিখতে হবে, হার্ডলি দিয়ে শুরু হলে ওয়েন অথবা বিফোর দিতে হবে। এখন আমরা অনেক সময় দেখি কি যে নো সুনার হ্যাড না থাকে হ্যাজ অথবা হ্যাভও থাকতে পারে বা আছে, সেক্ষেত্রে তোমাকে দেনের পরবর্তী সেন্টেন্সটি আগের সাথে ম্যাচ করে লিখতে হবে। নো সুনার পরে হ্যাড যদি থাকে তাহলে দেনের পরবর্তী অংশটুকু ভি টু লিখতে হবে। একইভাবে স্কার্সলির পর যদি হ্যাড থাকে তাহলে ওয়েনের পরের সেন্টেন্সটি পাস্ট টেন্স লিখতে হবে, অর্থাৎ ভি টু লিখতে হবে। হার্ডের ক্ষেত্রেও তাই, হ্যাড যদি থাকে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি তাহলে পরবর্তী সেন্টেন্সটির তোমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। মূল কথা হচ্ছে দেনের আগের অংশটুকু অথবা নো সোনার অথবা স্কার্সলি অথবা হার্ডলি অংশটুকু যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলেই দেন অথবা ওয়েন অথবা বিফোরের পরবর্তী সেন্টেন্সটি তোমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। কিন্তু যদি প্রথম অংশটুকু প্রেজেন্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্টে না থাকে, তাহলে পরবর্তী অংশটুকু তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে, অর্থাৎ ভি টু না হয়ে ভি ওয়ান তোমাকে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুলগুলো নিয়ে কথা বলি। শিক্ষার্থীরা, কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে তোমরা যদি দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আছে সেন্টেন্সের মাঝখানে, তোমরা কনফিউজড হয়ে যাও যে আগের অংশ কোন টেন্স হবে, পরের অংশ কোন টেন্স হবে। তোমাদের মনে রাখার জন্য আমি একটা সহজ বুদ্ধি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে অ্যাজ ইফের আগের অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স থাকে তোমরা নিশ্চিন্তে মনে পরবর্তী সেন্টেন্সটি পাস্ট টেন্সে লিখবা। তবে হ্যাঁ, যদি পরবর্তী অংশে বি থাকে, বি কিন্তু সবসময়ই ওয়ার হবে। হি থাকলে ওয়ার হবে, সি থাকলে ওয়ার হবে। অর্থাৎ আমরা তো জানি হি অথবা সি এর পরে ওয়াজ হয়, কিন্তু না, এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যাই হোক, আমরা কমপ্লিট করি। আসো দেখো, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। সে এমন আচরণ করছে যেন সে পাগল। আবার দেখো একইভাবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফের আগের অংশ পাস্ট টেন্স আছে। দেখো হি বিহেভড, সে আচরণ করলো অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফের আগের অংশটুকু যদি পাস্ট টেন্স থাকে পরবর্তী অংশ তোমাকে অবশ্যই পাস্ট পারফেক্টে লিখতে হবে। তাহলে কিভাবে কমপ্লিট করি আমরা? দেখো হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। সে এমন আচরণ করলো যেন সে সব জানে। দেখো কি বলছিলাম, অ্যাজ ইফ এর আগের অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখো হ্যাড প্লাস ভি থ্রি মানে তো পাস্ট পারফেক্ট টেন্স। আবার একইভাবে আরেকটা উদাহরণ দেখো, শি টক্স, সে কথা বলে অ্যাজ দো, যেন শি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন শি নিউ অল, সবাইকে সে চেনে। আবার এমন আরেকটা উদাহরণ দেখো, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স থাকার কারণে পর অংশটুকু পাস্ট টেন্স হয়েছে। আবার দেখো অ্যাজ দো এর আগের অংশ পাস্ট টেন্স আছে। শি টকড অ্যাজ দো শি হ্যাড ডান দ্য ওয়ার্ক। সে এমনভাবে কথা বললো যেন কাজটা সেই করেছে। অর্থাৎ তোমাদেরকে যে মূল নীতি মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের অংশ পাস্ট টেন্স হবে। আগের অংশ যদি পাস্ট টেন্স থাকে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তবে আবার বলছি, যদি আগের অংশ প্রেজেন্ট টেন্স থাকে পরের অংশ পাস্ট টেন্স হবে, কিন্তু বি থাকলে সেক্ষেত্রে কিন্তু ওয়ার দিতে হবে, ওয়াজ কখনো দেওয়া যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসা করি আমরা পরবর্তী রুল নিয়ে কথা বলি। কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে আমরা অনেক সময় দেখি সেন্টেন্সের মধ্যে লেট অ্যালোন আছে। লেট অ্যালোন এর বাংলা মিনিং হচ্ছে এইটাই না আবার ওইটা। আসো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতেই পারে না। লেট অ্যালোন রান ইন অথবা অন দ্য অথবা ইন দ্য ফিল্ড লিখলাম, রান ইন দ্য ফিল্ড। অর্থাৎ মানুষটা খুব বেশি দুর্বল, সে হাঁটতেই পারে না, আবার ফিল্ডের মধ্যে সে দৌড়াবে কেমনে। আবার আরেকটা উদাহরণ দেখো, আই ক্যান নট রিড ইংলিশ, আমি তো ইংলিশই পড়তে পারি না। লেট অ্যালোন ট্রান্সলেট ইট, ট্রান্সলেট করা তো দূরের কথা। অর্থাৎ ইংরেজিতে আমি পড়তেই পারি না।
ট্রান্সলেট কেমনে করব? আবার একটা উদাহরণ দেখো, ইউ ক্যান নট পাস, তুমি তো পাসই করো না, লেটার এন এ প্লাস। হয়তো কেউ এসে বললো, দোস্ত জানিস আমি তো এবার গোল্ডেন প্লাস পাচ্ছি। তখন আমি বললাম, দোস্ত তুই তো পাসই করিস না, লেটার এন গেটিং এ প্লাস তো দূরের কথা। এই জাতীয় ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, ইউ ক্যান নট পাস লেটার এন গেট এ প্লাস, তুমি তো পাসই করো না, এ প্লাস তো দূরের কথা। সহজ কথা হচ্ছে লেটার এর মূল অর্থ হচ্ছে এইটাই না আবার ওইটা, তুমি এটাই পারো না আবার এইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।